আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের নবম অধ্যায় বিপণন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আমরা আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে পণ্যের বন্টন প্রণালী এবং বিভিন্ন পণ্যের বিপণন, তাই না? দেখো, বন্টন প্রণালী বা সাপ্লাই চেইন বলতে আমরা আসলে কি বুঝি? একটা পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট হতে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর পর্যন্ত যতগুলো হাত বদল হয়, যেই প্রক্রিয়াটা অনুসরণ করে একজন ভোক্তার কাছে পণ্যটা পৌঁছায়, সেই সাপ্লাই চেইনটাকে বা ওই চেইনটাকে আমরা আসলে পণ্যের বন্টন প্রণালী বলি। এবং এই পণ্যের বন্টন প্রণালী এই জায়গা থেকে আমরা আসলে আজকে আলোচনা করব আমাদের এই অধ্যায়ের 56 থেকে 88 সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, 56 ও 57 জন্য একটা উদ্দীপক আমাকে পড়তে বলছে। এখানে কি বলা আছে? বলা আছে জনাব রুবেল একজন তরমুজ উৎপাদনকারী। উৎপাদিত তরমুজ তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি পণ্য বিক্রির জন্য অন্য কৌশল অবলম্বন করার চিন্তা করছেন। বলা আছে জনাব রুবেল একজন তরমুজ উৎপাদনকারী। উৎপাদিত তরমুজ তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন, তাই না? এই যে যখন কোন একটা পণ্য একজন উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে, খেয়াল করো ভাইয়া 56 নম্বর প্রশ্নটা, যখন একজন উৎপাদনকারী তিনি সরাসরি পণ্যটা ভোক্তার নিকট বিক্রি করে তখন বন্টন প্রণালীটা হয়ে যায় উৎপাদনকারী টু ভোক্তা। অর্থাৎ একজন উৎপাদনকারী তিনি সরাসরি পণ্যটা ভোক্তার নিকট বিক্রয় করেছেন। আচ্ছা, 57 নম্বর প্রশ্নে রুবেলের সঠিক বন্টন প্রণালী ব্যবহারের ক্ষেত্রে পণ্যের বন্টন প্রণালীর ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব হ্রাস পায়, ক্রেতা কম মূল্যে পণ্য পেয়ে থাকেন এবং বিপণনের কাজ সহজ হয়। খেয়াল করে দেখো, আমি পণ্যটা বন্টন প্রণালী এইভাবে করতে পারি: উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা, তারপরে ভোক্তা। এখন এতে করে কি হবে? ভোক্তা এবং উৎপাদনকারীর মধ্যে অনেকগুলো লোক ঢুকে যাবে, যাদেরকে আমরা বলি হচ্ছে মিডলম্যান বা মধ্যস্থ কারবারি। আমার পণ্য উৎপাদনকারী এবং ভোক্তা এই দুইজনের কাছে, উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্যটা আসতে আসতে যতগুলো হাত বদল হবে পণ্যের দাম তত বৃদ্ধি পাবে। তো যেহেতু মাঝখানের এই মিডলম্যানগুলোকে বাদ দিয়ে সরাসরি উৎপাদনকারী ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করতেছে, এই জন্য ক্রেতা কম মূল্যে আসলে পণ্যটা পেয়ে যায়, তাই না? এবং ক্রেতা ও ভোক্তার মধ্যে যে একটা দূরত্ব, এই দূরত্বটাও কিন্তু আমাদের তখন কমে যাচ্ছে, তাই না? এবং আমাদের যে বিপণন প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 58 নম্বর প্রশ্নে বলেছে প্রত্যক্ষ বন্টন প্রণালী কোনটি? প্রত্যক্ষ বন্টন প্রণালী বলতে যখন কোন একটা পণ্যের উৎপাদনকারী তিনি সরাসরি ভোক্তার কাছে, অর্থাৎ যিনি পণ্যটা ভোগ করবেন, পণ্যের উপযোগিতাটা নিঃশেষিত করে ফেলবেন, তার কাছে পৌঁছে দিবে, তাকে আমরা বলবো ভোক্তা। তাহলে এই যে উৎপাদনকারী টু ভোক্তা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি প্রত্যক্ষ বন্টন প্রণালী। প্রত্যক্ষ বন্টন প্রণালী। আচ্ছা, উদ্দীপকটি পড়ে 59 ও 60 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে মিস্টার নাবিল তার জমিতে লাল শাক, সবুজ শাক ও কলমি লতার চাষ করেছেন। তিনি প্রতিদিন সকালে শাকসবজি তুলে সেগুলো মান অনুযায়ী সাজিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন। স্থানীয় বাজারে তিনি সেইগুলো বিক্রি করেন, তাই না? আচ্ছা, আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছে মিস্টার নাবিল বাজারজাতকরণের কোন কাজটি করেছেন। মিস্টার নাবিল বাজারজাতকরণে সে কি করেছেন? পণ্যের মান অনুযায়ী সেগুলোকে স্থানীয় বাজারে সে বিক্রি করছেন, তাই না? তাহলে তিনি কোন কাজটা করছেন? তিনি পর্যায়িতকরণের কাজটি কিন্তু করছেন। 60 নম্বর প্রশ্ন, মিস্টার নাবিলের ক্ষেত্রে কোন বন্টন প্রণালীটি বেশি প্রযোজ্য? নাবিল সে কি করতেছে? সে পণ্য তার নিজস্ব জমিতে লাল শাক, সবুজ শাক, তারপরে কলমি লতা চাষ করে প্রতিদিন সকালে সেগুলো তুলে স্থানীয় বাজারে সে নিজে বিক্রি করেন। তার মানে তিনি নিজে ভোক্তার কাছে পণ্যটা সরাসরি বিক্রি করতেছেন। তাহলে এখানে বন্টন প্রণালী কি হবে? উৎপাদনকারী টু ভোক্তা। উৎপাদনকারী টু ভোক্তা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 60 নম্বরের পরে
প্রশ্ন নাম্বার 61 নাম্বার প্রশ্নে কি বলা আছে? আচ্ছা, 61 ও 62 জন্য আমাদেরকে আরেকটা উদ্দীপক পড়তে হবে। 61 ও 62 জন্য উদ্দীপকে কি বলা আছে? বলা আছে কেরামত মোল্লা নিজস্ব জমিতে প্রচুর আলু চাষ করে নিজ তত্ত্বাবধানে রেখে এক মৌসুমের আলু অন্য মৌসুমে ভ্যান গাড়িতে করে বাজারে বাজারে বিক্রি করেন। বলা আছে কেরামত মোল্লার কাজে কোন ধরনের বাধা দূর হয়? কেরামত মোল্লার কাজের মাধ্যমে সময়গত বা কালগত উপযোগ তৈরি হয়। তার কারণ তিনি পণ্যটা কি করে রাখেন? এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে বিক্রি করার চেষ্টা করেন, অর্থাৎ উৎপাদিত মৌসুমে পণ্যটা তিনি জমা করে রাখেন, গুদামজাতকরণ করে রাখেন এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী তিনি ধীরে ধীরে পণ্যটা বাজারে বিক্রি করে দেয় বা বাজারে ছেড়ে দেয়। এতে করে কি হয়? আমার পণ্যের সময়গত বা কালগত একটা উপযোগের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়, তাই না? আচ্ছা, তিনি কি করেন? দেখো, কেরামত সে কিন্তু সরাসরি ভোক্তার নিকট পণ্যটা বিক্রি করছেন এবং কেরামত আলী সরাসরি পণ্যটা ভোক্তার নিকট বিক্রি করার কারণে এখানে যেই বন্টন প্রণালীটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদনকারী টু ভোক্তা। তাহলে ভাইয়া 62 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হচ্ছে উৎপাদনকারী টু ভোক্তা। আচ্ছা, 63 এবং 64 জন্য আমাদেরকে আরেকটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে জনাব আলিক এমসি কোম্পানির নতুন উৎপাদিত সানব্লক ক্রিম ট্রেনে, বাসে, মেলায়, হাটে বিক্রি করেন। বিক্রিত পণ্যের সংখ্যার ভিত্তিতে তিনি কোম্পানি থেকে কমিশন পেয়ে থাকেন। কিছুদিন পর গ্রাহকরা পণ্যটি বাজারে খোঁজ করতে থাকেন। এখানে কি বলা আছে? বলা আছে নিচের কোন বন্টন প্রণালীতে জনাব আকিলের পণ্যের অবস্থান? দেখো, পণ্যটা উৎপাদন করেছে এমসি কোম্পানি, সেটা বিক্রি করেছেন কে? জনাব আকিল। কার কাছে বিক্রি করেছেন? ভোক্তার কাছে বিক্রি করেছেন। এইখানে জনাব আকিল তিনি হচ্ছেন একজন প্রতিনিধি বা এজেন্ট। তিনি হচ্ছেন কমিশনের বিনিময়ে, এই কিসের বিনিময়ে? কমিশনের বিনিময়ে বা অর্থের বিনিময়ে তিনি পণ্যটা বিক্রি করে দিয়েছেন, তাই না? তাহলে এই যে বন্টন প্রণালী, এই বন্টন প্রণালীটা কি? উৎপাদনকারী, প্রতিনিধি বা এজেন্ট এবং ভোক্তা, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ঘ। এরপরে কি বলেছে দেখো, উদ্দীপকের বন্টন প্রণালীটির মাধ্যমে উদ্দীপকে আমরা যে উৎপাদনকারী টু প্রতিনিধি টু ভোক্তা, এই যে একটা বন্টন প্রণালী আমরা ব্যবহার করলাম, এই বন্টন প্রণালীর মাধ্যমে আমাদের পণ্যের বাজারের একটা চাহিদা সৃষ্টি হয়েছে, বিজ্ঞাপনের কাজ সম্পূর্ণ হয়েছে, ভোক্তাদের সচেতন করা হয়েছে। তাহলে উত্তর কি হবে? 1, 2 এবং 3, তাই না? আচ্ছা, এরপর দেখো 65 এবং 66 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 65 এবং 66 নাম্বার প্রশ্নে কি বলা আছে? দেখো, উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা, ভোক্তা। এখন আমাকে প্রশ্নে বলেছে, প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আমাদেরকে প্রশ্নে বলা আছে যে উক্ত বন্টন প্রণালী অনুসরণ করে নিচের কোন পণ্য অধিক সুবিধাজনক? কোন পণ্য বিক্রয় অধিক সুবিধাজনক? দেখো, আমরা সাধারণত কাঁচামালের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের পণ্য বন্টন প্রণালীটা ব্যবহার করতে পারি। এখন ভাইয়া কাঁচামালের কথা বলছি, তার মানে যে অন্য কোথাও এটা ব্যবহার করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু কাঁচামাল বা পচনশীল পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা, ভোক্তা, এই জিনিসটা আসলে বেশি ব্যবহার করা হয়। এই জিনিসটা আসলে কি করা হয়? বেশি ব্যবহার করা হয়, তাই না? এই জিনিসটা কি করা হয়? বেশি ব্যবহার করা হয়। এছাড়া আমরা চাইলে অন্য যে কোনো বন্টন প্রণালীর ক্ষেত্রেও কি করতে পারবো? এটা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো, আমরা এখানে 1 নাম্বারটা দেখাচ্ছি, আমাদের এই বৈশিষ্ট্য অনুযায়ী এটার উত্তর কিন্তু 3 নাম্বারটাও হইতে পারে। তো এটা আসলে একটা বোর্ডে আসছিল বলে প্রশ্নটা রাখা, নয়তো বা এই প্রশ্নটা আমি অপশনটা চেঞ্জ করে দিতাম, যেহেতু বোর্ডের প্রশ্ন, এই জন্য আমি আর ইচ্ছা করে এটার অপশনটা চেঞ্জ করি না। এটার উত্তর তুমি দুইটাই দিতে পারো, দুইটাই কিন্তু এটার উত্তর হিসাবে যায়। আচ্ছা, উক্ত বন্টন প্রণালীতে মধ্যস্থ ব্যবসায়ী হলো, দেখো, পণ্য উৎপাদনকারী এবং ভোক্তার মাঝামাঝি যারা থাকবে তারা সবাই হচ্ছে কি? মধ্যস্থ কারবারি। তাহলে এই যে উৎপাদনকারী আর এই যে হচ্ছে ভোক্তা, এই দুইজনের মাঝখানে যারা আছে সবাই হচ্ছে কি? মধ্যস্থ কারবারি, তাই না? এরা সবাই কি? মধ্যস্থ ব্যবসায়ী। তাইলে উত্তর হচ্ছে ডাব্লু এবং আর এরা দুজন কি? আমাদের জন্য মিডলম্যান বা মধ্যস্থকারী। তাহলে কি উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? 1 নম্বরে। তাহলে উত্তর হচ্ছে 1। 67 এবং 68 জন্য আমাদেরকে আরেকটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে কি?
আজ্ঞাপুর গ্রামের নজরুল লাউ উৎপাদনকারী, নজরুল নামের একজন ব্যক্তি, তিনি একজন লাউ উৎপাদনকারী। তিনি জানতে পারলেন যে শহরের রাজগঞ্জ বাজারে লাউয়ের দাম বেশি পাওয়া যায়, তাই তিনি লাউকে ছোট বড় বিভিন্ন ভাগে ভাগ করে রাজগঞ্জ বাজারে বড় ব্যবসায়ী কামালের কাছে বিক্রি করেন। কামাল থেকে স্থানীয় ছোট ব্যবসায়ী জামাল সহ অন্যরা ভোক্তাদের কাছে পণ্যটি বিক্রি করেন। তাহলে দেখো এখানে এই যে নজরুল, তিনি হচ্ছেন আমাদের জন্য উৎপাদনকারী। এই উৎপাদনকারী হিসাবে তিনি দুইটা কাজ করছেন। এক, পণ্যটার স্থানগত উপযোগ তৈরি করছেন, অর্থাৎ এক জায়গার পণ্য তিনি আরেক জায়গায় বিক্রি করছেন, এবং তিনি পণ্যটাকে ছোট বড় দুই ভাগে ভাগ করছেন। তার মানে তিনি এখানে পর্যায়িতকরণের কাজটা কিন্তু করছেন, তাই না? পর্যায়িতকরণের কাজটা করছেন। এরপরে তিনি রাজগঞ্জের বড় ব্যবসায়ী কামাল, এখানে কামাল হচ্ছে একজন পাইকার। কামাল তিনি হচ্ছে কি একজন পাইকারি ব্যবসায়ী, তার কাছে বেশি করে এগুলো বিক্রি করে দিয়ে আসছে, এবং তার কাছ থেকে স্থানীয় ছোট ব্যবসায়ী জামাল সহ, তার মানে জামাল একজন ছোট ব্যবসায়ী, তিনি ভোক্তার নিকট যেহেতু পণ্য বিক্রি করেন, তিনি একজন খুচরা ব্যবসায়ী, তাই না? এটা হচ্ছে আমাদের উদ্দীপকের একটা সারাংশ আমরা বলতে পারি। আচ্ছা, প্রশ্নে কি চাইছে আমাদের কাছে সেটা আমরা একটু দেখি। দেখো ভাইয়া, প্রশ্নে কি বলেছে? বলেছে উদ্দীপকের নজরুল লাউ বিক্রয়ের কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করেছেন? তিনি এই পণ্য বিক্রি করার সময় পাইকারি ব্যবসায়ীর কাছে প্রথমে পণ্যটা বিক্রি করেছেন, পাইকারি বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেছেন ভোক্তার কাছে। তাহলে তিনি পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে তার উৎপাদিত পণ্যটা তিনি বিক্রয় করেছেন। আচ্ছা, এরপরে দেখো 68 নম্বর প্রশ্নে কি বলেছে? নজরুলের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে বিপণনের যেসব কাজ সম্পাদিত হয়। আচ্ছা, কি কি কাজ সম্পাদিত হয়? দেখো তিনি কি করেছেন? পণ্যটাকে আকার অনুযায়ী আলাদা করেছেন, এবং এই যে পণ্যটাকে আকার অনুযায়ী আলাদা করা হইলো, এটাকে আমরা বলি পর্যায়িতকরণ। এবং এর পাশাপাশি আমরা যখন তিনি কি করেছেন? তিনি খবর নিয়েছেন, খোঁজ নিয়েছেন যে কোন জায়গায় পণ্যটা ভালো চলে, কোন জায়গায় পণ্যের দামটা ভালো পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা কি বলি? আমরা বলি তথ্য সংগ্রহ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 69 নম্বর প্রশ্নে আমরা দেখব 69 এবং 70-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। জনাব রফিক একজন লিচু বাগানের মালিক, তিনি গাছ থেকে লিচু পেড়ে সেগুলোকে রং ও ছোট বড় আকারে সাজিয়ে বাজারজাতকরণ করে থাকেন। তিনি বিভিন্ন শহরে লিচুর চাহিদা অনুযায়ী লিচু সরবরাহ করেন। উদ্দীপকে রফিকের ব্যবসায়টিকে কি বলা যায়? এই উদ্দীপকে রফিক কি কাজ করেন? ছোট বড় আকার অনুযায়ী আলাদা করে। খেয়াল করে দেখো, যখন আমরা কোনো একটা পণ্যকে তার আকার, তার সাইজ অনুযায়ী আলাদা করব, সেটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। কি বলবো? পর্যায়িতকরণ। আচ্ছা, আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 70 নম্বর প্রশ্নে বলা আছে জনাব রফিকের লিচু বিক্রয়ের জন্য বন্টন প্রণালীতে কোনটি উপযুক্ত? লিচু বিক্রয়ের জন্য বন্টন প্রণালীতে কোনটা উপযুক্ত, তাই না? তিনি চাইলে কি করতে পারেন? পণ্যটা তিনি উৎপাদনকারী, তিনি পাইকারের কাছে বিক্রি করবেন, পাইকার পণ্যটা খুচরা বিক্রেতার নিকট বিক্রি করবেন, খুচরা বিক্রেতার নিকট থেকে ভোক্তারা পণ্যটা সরবরাহ করে নিয়ে যাবেন, সংগ্রহ করে নিয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 71 ও 72-এর জন্য একটা উদ্দীপক। দেখি উদ্দীপকে আমাদেরকে কি বলছে। বলছে যে জনাব সাহেলা বাসায় স্থানীয় পর্যায়ে উৎপাদিত রানা সাবান ব্যবহার করেন। সম্প্রতি তিনি একটি কোম্পানির বাজার জরিপের মাধ্যমে বিভিন্ন সাইজের গুঁড়ো সাবান বাজারে আনায় রানা সাবানের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, তাই না? আচ্ছা, আমাদেরকে কি বলা হচ্ছে? 71 নম্বর প্রশ্নে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত পণ্যের বন্টন প্রণালী কোনটি? এটা হচ্ছে কি উৎপাদনকারী, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 72-এ কি বলা আছে দেখি। 72 নম্বর প্রশ্নে বলছে যে রানা সাবানের চাহিদা কমে যাওয়ার কারণ কি? রানা সাবানের চাহিদা কমে যাওয়ার কারণ তারা ভোক্তার ক্রয় ক্ষমতা বিবেচনায় আনেন না, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে না, পণ্যের গুণগত মানটা কমে যাওয়া। তাহলে 1 2 3 কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ঘ।
73 ও 74-এর জন্য আবার একটা উদ্দীপক পড়তে হবে। জনাব রাজ উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী কিনে সেগুলো ছোট ছোট প্যাকেটে সুন্দরভাবে আবৃত করে ভোক্তাদের নিকট পণ্যটা বিক্রি করেন। বন্টন প্রণালীতে রাজের পরিচয় কি? রাজ যেহেতু সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে, দেখো উৎপাদনকারী ছাড়া যিনি বা যারা ভোক্তার নিকট পণ্য বিক্রয় করবেন তাদেরকে আমরা বলবো খুচরা বিক্রেতা। কি বলবো? খুচরা বিক্রেতা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খুচরা বিক্রেতা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ভাই আমাদের এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 84 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। ওকে ভাইয়া, প্রশ্ন নাম্বার 84-তে কি বলছে? 84 নাম্বার প্রশ্নে বলা আছে জনাব রাজের ভোক্তাদের কাছে পণ্য সামগ্রী বিক্রয়ের আগে কোন কাজটি করতে বলা হয় বা কোন কাজটি করা হয় সেটা হচ্ছে কি মোড়কীকরণ। সে পণ্যটাকে ছোট ছোট প্যাকেট করে, তাই না? তো ওইটাকে আমরা মোড়কীকরণ বলছি। ক্রেতা ও ভোক্তার মানসম্মত পণ্য পাওয়ার মাধ্যম কোনটি? ক্রেতা ও ভোক্তার মানসম্মত পণ্য পাওয়ার উপায় হচ্ছে পর্যায়িতকরণ। কারণ পর্যায়িতকরণের মাধ্যমে আমরা পণ্যের গুণগত মান যাচাই করে পণ্যগুলোকে আকার অনুযায়ী আলাদা করি, তাই না? জানুয়ারিতে উৎপাদিত পণ্য জুলাইতে বিক্রয় করা হয়, এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? জানুয়ারিতে উৎপাদিত পণ্য জুলাইতে বিক্রি করা হইলে তাহলে হচ্ছে আমার পণ্যের সময়গত বা কালগত উপযোগ তৈরি হয়। সময়গত বা কালগত উপযোগ তৈরি হয়। আচ্ছা, আমরা চলে যাব 77 ও 78 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে জনাব সৌরভ রংপুর অঞ্চলের উৎপাদনকারীর নিকট হতে কম মূল্যে আলু ক্রয় করেন এবং ঢাকায় বেশি লাভে বিক্রি করেন। 77 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে কোন বন্টন প্রণালীটি ব্যবহার করা হয়েছে? উদ্দীপকে বন্টন প্রণালী ব্যবহার করা হয়েছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 78। কি বলা আছে? জনাব সৌরভের কার্যক্রমে ব্যবসায়ের যে সকল প্রতিবন্ধকতা দূর হয়। জনাব সৌরভের কার্যক্রমে ব্যবসায়ের স্থানগত প্রতিবন্ধকতা দূর হচ্ছে, সত্যগত প্রতিবন্ধকতাও দূর হচ্ছে। তাহলে উত্তর কি? 1 ও 2। বিপণনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয় মালিকানাগত, সময়গত এবং স্থানগত। তিনটাই কিন্তু আমাদের জন্য উত্তর, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 80 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে নিচের কোনটি সঠিক বন্টন প্রণালী? এই সঠিক বন্টন প্রণালীতে অবশ্যই সর্বশেষে অবস্থান করবেন ভোক্তা। তাহলে এই যে একটা ভোক্তা আছে, এই যে একটা ভোক্তা আছে, উপরে দুইটা হবে না। ভোক্তার আগে অবস্থান করবে খুচরা বিক্রেতা। তাহলে এই যে খুচরা বিক্রেতা আছে, তাহলে উত্তর হচ্ছে ঘ। আমাদের দেশে টিভি ফ্রিজ কোন পদ্ধতিতে বিপণন করা হয়ে থাকে? টিভি ফ্রিজ আমরা বিপণন করি উৎপাদক, বিক্রয় প্রতিনিধি বা এজেন্ট এবং ভোক্তা। এই বন্টন প্রণালীর মাধ্যমে আমরা আসলে ইলেকট্রনিক্সের পণ্যগুলো বিপণন করে থাকি, তাই না? আচ্ছা, 82 এবং 83-র জন্য একটা উদ্দীপক আছে আমাদের সামনে। কি বলা আছে উদ্দীপকে? বলা আছে জনাব সাজিদ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনকারী, উৎপাদিত সবজিগুলো তিনি নিজেই বহন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। আবহাওয়া অনুকূল অবস্থায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি সবজি বিক্রির বিকল্প কৌশল অবলম্বনের চিন্তা করছেন। আচ্ছা, ভালো কথা। আমাদের প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আমরা তো ঠিক সিরিয়ালে আছি নাকি সিরিয়াল ভুল করলাম? না, হ্যাঁ সিরিয়াল ঠিক আছে। ওকে, 82 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখবো। প্রশ্ন নাম্বার 82-তে আমাদেরকে বলেছে যে জনাব সাজিদের বন্টন প্রণালীটি হলো, জনাব সাজিদের ক্ষেত্রে পণ্যের বন্টন প্রণালী হলো তিনি যেহেতু সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করছেন, তাহলে উৎপাদনকারী টু ভোক্তা, এটা হচ্ছে তার বন্টন প্রণালী। এরপরে দেখো জনাব সাজিদের পণ্য বিক্রয়ের বিকল্প কৌশল অবলম্বনের ফলে তিনি পণ্য বিক্রয়ের জন্য যে একটা বিকল্প কৌশল অবলম্বন করলেন, এটার ফলে ক্রেতা ও বিক্রেতার মাঝে দূরত্ব হ্রাস পেল। ক্রেতা বেশি মূল্যে পণ্য পেয়ে থাকেন না। এটা সত্য না, এটা সত্য না। কারণ উৎপাদনকারীর কাছ থেকে যখন ভোক্তা সরাসরি পণ্যদ্রব্য পায় তখন ক্রেতা কম মূল্যে পণ্য পায়, তাই না? আচ্ছা, তাহলে এই অপশনটা মিথ্যা, এই অপশনটা হবে না। তারপর হচ্ছে 3 নাম্বারটা বিপণন কার্য সহজ হয়, 1 ও 3। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য খ নাম্বারটা। তাহলে উত্তর কি ভাইয়া? 83-র উত্তর হচ্ছে খ। 83-র উত্তর খ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 83-র পরে হচ্ছে প্রশ্ন নাম্বার কই গেল?
হ্যাঁ 83 পরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 84। 83 পরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 84, কয় বন্টন প্রণালী কয় ধরনের হয়ে থাকে? বন্টন প্রণালী মূলত 5 ধরনের। আমরা এটা বইয়ে গেলে আমাদের বইয়ের ডান পাশের পৃষ্ঠায় এই ছকটা দেওয়া আছে, আমরা মানে বিপণন অধ্যায় যাওয়ার পরে ডান পাশের পৃষ্ঠায় আর কি। ওকে, এরপরে দেখো আমাদের 85-তে বলা আছে আমাদের দেশে কোমল পানীয় কোন বন্টন প্রণালীর মাধ্যমে বিক্রয় করা হয়? কোমল পানীয় আমাদের দেশে বিক্রি করা হয় প্রতিনিধি খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রি করা হয়। চলে যাব প্রশ্ন নাম্বার 86 নম্বর প্রশ্নে, কোকা কোলা ও স্প্রাইট বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত কোন বন্টন প্রণালী ব্যবহার করা হয়? দেখো কোকা কোলা, স্প্রাইট আর কোমল পানীয় দুইটা একই জিনিস। হ্যাঁ, তো একই প্রশ্ন দুইবার ভিন্ন ভিন্ন ভাবে আসছে। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে এই জিনিসটা বন্টন করা হয় বা বিক্রয় করা হয়, তাই না? আচ্ছা, 87 কোন কোন কৃষি পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করা হয়? কৃষি পণ্য কোনগুলো ভোক্তার নিকট সরাসরি বিক্রি করা হয়? ধান, ফলমূল, সবজি, অর্থাৎ ক নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 88। 88টাই আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন। কোন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে মধ্যস্থকারীদের উদ্দেশ্য হলো? কোন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে মধ্যস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্য হলো? উদ্দেশ্য কি? সেটা হচ্ছে উৎপাদক ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র স্থাপন, পণ্যের চাহিদা বৃদ্ধি করা, মুনাফা অর্জন করা। তাহলে উত্তর কি? 1 2 3। 1 2 3 কই আছে ভাইয়া? ঘ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুবই সুন্দরভাবে খুবই বিস্তারিতভাবে আমাদের টাইপ 2 এর সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস আমাদের টাইপ 3 বিজ্ঞাপনের ধারণা এবং বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।